মীরা আর মিহানকে ওদের মম বরণ করে ঘরে নিয়ে যায়। আজ ছুটির দিন বলে অনু আর ওদের পাপা বাড়িতে আছে। মীরা আর মিহান ওদের সাথে গল্প করার পরে মিহান আর মীরাকে ওদের রুমে গিয়ে বিশ্রাম নিতে বলে ওদের মম। মীরা মিহানের রুমে গিয়ে ঘুরে ঘুরে সবকিছু দেখছে। মিহান বেডের সাথে হেলান দিয়ে মীরাকে বলে, মিহান, পছন্দ হয়েছে রুম? যদি পছন্দ না হয় তাহলে তোমার মনের মতো করে সাজিয়ে নিতে পারো। মীরা, পছন্দ না হওয়ার কি আছে? তাছাড়া আমার রুমটা পছন্দ হয়েছে। মিহান, এদিকে একটু শোনো। মীরা হেঁটে মিহানের পাশে এসে দাঁড়ালে মিহান টান দিয়ে মীরাকে নিজের উপর ফেলে দেয়। হঠাৎ করে এমন হওয়ায় মীরা ভয় পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, মীরা, কি হলো, এমন করলেন কেন? মিহান মীরার চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, মিহান, তেমন কিছু না। শোনো, ঢাকা থেকে চাঁদপুর যেতে 4-5 ঘন্টা সময় লাগে। যদি বিকেলে রওনা দেই তাহলে রাত 10টার মধ্যে মিঠিদের বাড়ি থাকব। কিন্তু আমি এত তাড়াতাড়ি যেতে চাচ্ছি না। আমরা রাত 10টার বাসে রওনা দিব। মীরা, বাসে কেন, আমাদের তো গাড়ি আছে। আর তাড়াতাড়ি গেলেই বাকি হবে। মিহান, তুমি আমার চাচাতো ভাই বোনদের চিনো না। ওখানে গেলে তোমাকে আমার কাছে 1 মিনিট ঘেঁষতে দেবে না। তাই আমি যত দেরি করে যাব তত তোমাকে আমার কাছে পাব। বাসে যাব কারণ আমি তোমার সাথে প্রেম করতে করতে যাব, তাই। মীরা মিহানের কথা শুনে হেসে দিয়ে বলে, মীরা, তা না হয় বুঝলাম, কিন্তু আপনার কথা মতো তো আমরা রাত 3টার দিকে চাঁদপুর পৌঁছে যাব। তখন অত রাতে আমরা কি করব? মিহান, পদ্মা নদীতে পারে তোমাকে নিয়ে ঘুরব। পদ্মা নদীর পারে আমার পরিচিত একটা রেস্টুরেন্ট আছে, সারারাত খোলা থাকে। সেখানে তোমাকে পদ্মা নদীর তাজা ইলিশ মাছের রেসিপি খাওয়াব। ভোর তোমার সাথে পদ্মার পাড়ের সকল দেখে তারপর চাচাদের বাড়ি যাব। বুঝলে এবার কি করব? মীরা, বুঝলাম, কিন্তু এত কিছুর কি দরকার ছিল? মিহান, দরকার ছিল না মানে? শোনো, আমি যা বলছি তাই হবে। না হলে কিন্তু আমি রোমান্টিক মিহান হতে বেশি সময় লাগবে না। মীরা কিছু বলবে তার আগে অনু এসে বলে, অনু, তোকে এখন আর রোমান্টিক হতে হবে না। এখন ভাবিকে ছাড়, আমি ভাবির সাথে গল্প করব। মিহান অনুর কথা বলে মীরাকে ভালো করে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, মিহান, যা তো এখন পড়ে যাবে, যান। মিহানের কথা শুনে মীরা তো ভীষণ লজ্জায় পড়ে যায়। মীরা মিহানকে আস্তে করে বলে, মীরা, মিহান ছাড়ুন। আমি কি আর সাধে আপনাকে পাগল ডাক্তার বলি? আপনার ছোট বোনের সামনে এসব বলতে লজ্জা করে না? মীরার কথা শুনে অনু বলে, অনু, ভাবি ও একটা নির্লজ্জ মানুষ। ওকে বলেও কিছু হবে না। তুমি চলো আমার সাথে। এই বলে অনু মিহানের থেকে মীরাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। আর মিহান একা একা বিড়বিড় করে বলতে থাকে, মিহান, আমার বোনের যন্ত্রণায় তো বউয়ের সাথে একটু প্রেমও করতে পারবো না। সারাদিন আনন্দের মধ্যেই কেটে যায়। রাত মিহানের মম জোর করে মিহান আর মীরাকে খাবার খাইয়ে বাড়ি থেকে বের হয়ে দেয়। বাসে বসে মিহান মীরাকে ওর চাচা আর ফুপিদের সম্পর্কে সব বলে। মিহানের দাদার 4 ছেলে মেয়ে, 2 ছেলে আর 2 মেয়ে। বড় মিহানের পাপা মানে আকাশ চৌধুরী। তারপর বড় ফুপি তনু চৌধুরী, তার স্বামী রায়হান মির্জা, বড় ছেলে তানভীর মির্জা, ছোট ছেলে রাফি মির্জা, তানভীরের স্ত্রী রিয়া মির্জা, চাচা আমান চৌধুরী, স্ত্রী আয়েশা চৌধুরী, মেয়ে মিথি চৌধুরী, ছেলে আশিক চৌধুরী, ছোট ফুপি কথা চৌধুরী, স্বামী তামিম খান, মেয়ে ইরা খান, ছেলে নিশান খান। মিহান সব কাজিনদের মধ্যে মিহান বড়।
মিহানের দাদা দিদি অনেক আগেই মারা গেছে। মিহানের পাপা ওর মমকে বিয়ে ঢাকায় চলে আসে ব্যবসার জন্য। চাচারাও দাদা দাদি মারা গেলে চাঁদপুরে চলে যায়। পরিবারের কোনো অনুষ্ঠান আর 2 ঈদে ছাড়া তেমন কারো সাথে দেখা হয় না। ঈদে সবাই মিলে মিহানের দাদার বাড়ি ময়মনসিংহ অনেক মজা করে। মিহান কথা বলতে বলতে খেয়াল করে মীরা এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। মিহান একটু হেসে মীরাকে ভালো করে বুকের সাথে জড়িয়ে নেয়। মিহান মীরাকে নিয়ে বাস থেকে নেমে প্রথমে রেস্টুরেন্টে নিয়ে যায়। মিহান ইলিশের নানা রকমের রেসিপি অর্ডার করে। মীরা ভালোভাবে কাটা বাছতে পারে না বলে মিহান মীরাকে কাটা বেছে খাইয়ে দেয়। মীরা শুধু মিহানের দিকে তাকিয়ে থাকে। মিহান ওকে ঠিক কতটা ভালোবাসে তা বুঝতে চায়। খেয়ে হাঁটতে হাঁটতে পদ্মার পড়ে যেতে যেতে খেয়াল করে ভোরের আলো ফুটতে শুরু করে। মিহান মীরাকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। মিহান মীরার কোমর হাত দিয়ে হাঁটতে থাকে আর কোথায় কি আছে সব দেখাচ্ছে। পদ্মার পাড়ে সকাল উপভোগ করতে থাকে। মীরা মিহানের বুকে মাথা রেখে, মীরার ডান হাত মিহানের হার্টের উপর রেখে নদীর দিকে তাকিয়ে সকালটা উপভোগ করতে থাকে। মিহান মীরার কোমরে হাত দিয়ে আছে। এই মুহূর্তে মিহান নিজের পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ মনে হচ্ছে। সকাল 8টার দিকে মিহান মীরাকে নিয়ে ওর চাচা বাড়ি পৌঁছায়। বারান্দা থেকে মিহানের চাচাতো ভাই আশিক দেখে মিহান আর মীরাকে আসতে দেখে এক চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। আশিকের চিৎকার শুনে সবাই হলো রুমে চলে আসে। আশিক কাউকে কিছু না বলে ছুটে গিয়ে দরজা খুলে দেয়। সবাই মিহান আর মীরাকে দেখে মীরাকে টেনে সবার মাঝে নিয়ে যায়। মিহানকে কেউ পাত্তাই দিচ্ছে না। মিহান গাল ফুলিয়ে সোফার উপর পা উঠিয়ে বসে পড়ে। মিথি, ভাবি জানো বড় মমের কাছে তোমার ছবি দেখতে চেয়েছিলাম কিন্তু মমো বলেছিল সামনাসামনি দেখিস দেখে চোখ ফেরাতে পারবি না। বড় মমো সত্যি বলেছিল। ইরা, আপু তুই শর্ত আমি একটু ভাবির সাথে কথা বলেনি। তামিম, ভাবি তোমাকে দেখে তো আমি ক্রাশ খাইছি। ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচির কারণে বড়রা হলো রুমে এসে মিহান মীরা এসে গেছে। মিহান ওর চাচিকে দেখে বলে, মিহান, ছোট মমো তোমার বাড়িতে আসতে পারলাম না তার আগেই আমাকে আমার বউয়ের থেকে দূরে করে দিয়েছে তুমি কিছু বলো ওদের। বড় ফুপি, ওই তোরা কি শুরু করেছিস? ছেলে মেয়ে 2 আসতে পারল না তার আগেই তোদের বাদরামও শুরু হয়ে গেছে। ছোট মমো, মীরা তুমি এদিকে আসো তো। তোমার বিয়ে করার জন্য আমার ছোট বাবা তো পাগল হয়ে গেছিল। খুব মিষ্টি দেখতে হয়েছে আমার ছোট বাবার বউ। সবাই মীরার সাথে আরও অনেক কথা বলে। পরে ওদের ব্রেকফাস্ট করিয়ে বিশ্রাম নিতে রুমে পাঠিয়ে দেয়। দুপুরের দিকে মীরা মিহান ঘুম থেকে উঠে সবার সাথে আড্ডা দেয়। সন্ধ্যার পর সবাই রেডি হতে চলে যায়। মীরার জন্য মিহান আগেই হলুদ রঙের লেহেঙ্গা কিনে রেখেছিল হলুদ অনুষ্ঠানের জন্য। মিহান সেটাই মীরাকে পরতে বলেছে। মিহান রেডি হয়ে আগেই বাগানে চলে আসে যেখানে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। মীরা রেডি হয়ে মিথিদের সাথে বাগানে আসে। মিথির বর আর মিথির একসাথে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। হলুদ অনুষ্ঠান শুরু হলে মীরা বাড়ির ভিতরে চলে এত লোকজন ভালো লাগছিল না বলে ভিতরে গিয়ে মিহানের বড় ফুপির সাথে কথা বলতে থাকে। 10টার দিকে মিহান মীরাকে খুঁজতে খুঁজতে বাড়ির ভিতরে এসে দেখে মীরা বড় ফুপির সাথে কথা বলতে। মিহান, মীরা তুমি এখানে কি করছো অনুষ্ঠান ছেড়ে? মীরা, এত লোকজন ভালো লাগছিল না তাই চলে এসেছি। মিহান, আচ্ছা চলো মিথি তোমাকে ডাকছে হলুদ দেবার জন্য। মীরা, আমি এখানে ফুপির সাথে থাকি প্লিজ। বড় ফুপি, মীরা একবার গিয়ে হলুদ দিয়ে এসো তারপর তোমাকে আর কেউ জোর করবে না। মীরা, আচ্ছা ফুপি।
মিহান মীরাকে নিয়ে মিঠিকে হলুদ লাগাতে গেলে বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। অনুষ্ঠানে ওইখানে এসে মিহান ইরাকে জিজ্ঞাসা করে। মিহান, ইরা ওখানে কি হয়েছে রে? ইরা, ভাইয়া মিথি আপুর হবু শ্বশুরের গায়ে একজন ভুল করে জুস ফেলে দিয়েছে, তাই নিয়ে রাগারাগি করছে। মীরা, মিহান আমি একটু ওখানে যেতে চাই। মিহান, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। মীরা, একটা মানুষ ভুল করে গায়ে জুস ফেলছে, এ নিয়ে এত রাগারাগির কি আছে? আসুন তো আমার সাথে। মীরা ওইখানে গিয়ে দেখে মিথির হবু শ্বশুর সবার সাথে রাগারাগি করছে। অনেকে তাকে শান্ত হতে বলছে। মীরা অনেকক্ষণ মিথির হবু শ্বশুরের দিকে তাকিয়ে থেকে হেঁটে গিয়ে মিথির হবু শ্বশুরের সামনে গিয়ে কিছু না বলে মিথির হবু শ্বশুরের বাম গালে জোরে একটা চিমটি দিয়ে ডান হাত কামড়ে ধরে। মীরার এমন কাজে সবাই চোখ বড় বড় করে মীরার দিকে তাকিয়ে আছে। মিথির বাবা, বৌমা কি করছো, ছাড়ো ওনাকে। মিথির হবু শ্বশুরি, এই মেয়ে তুমি কি করছো, ছাড়ো ওকে। মিহান, তুমি কি করছো, ওনাকে কামড়াছো কেন? ছাড়ো ওনাকে। মীরা হাত ছেড়ে দিয়ে মিথির হবু শ্বশুরের দিকে তাকিয়ে হাসি মুখে বলে। মীরা, রাগ কমছে না আর একটা দিতে হবে? মিথির হবু শ্বশুর মীরার দিকে ছলছল চোখে তাকিয়ে বলে। মিথির হবু শ্বশুর, ছোট মা। মীরা মিষ্টি হাসি দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। মিথির শ্বশুর মীরাকে জড়িয়ে ধরে কান্না করে বলে। মিথির হবু শ্বশুর, আমার ছোট মা কত বড় হয়ে গেছে। তুই কেমন আছিস? ভাইয়া কেমন আছে? তোদের কি আমাদের কথা একবারও মনে পড়ে না? মীরা মজা করে বলে। মীরা, পিচ্ছি মামা, নবীন মামা, বোকা মামা পিচ্ছিদের মতো খালি কান্না করে। কান্না থামাও, নাইলে আমি সবাইকে বলে দিব তুমি নানুর আচারের বোম ভাঙ্গা ছিলে বলে তোমাকে গাছের সাথে বেঁধে রেখেছিল। মিথির হবু শ্বশুর মীরাকে ছেড়ে দিয়ে বলে। মিথির হবু শ্বশুর, ওই আমি পিচ্ছি না, তুই পিচ্ছি। আর তুই কি বলবি? সবই তো বলে দিয়েছিস সবার সামনে। মীরা চারদিকে তাকিয়ে দেখে সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। মিহান, মীরা, এই তোমার নবীন মামা মানে পিচ্ছি মামা? মীরা, হ্যাঁ এটা তো আমার পিচ্ছি বাবু। মামা, মিথির হবু বর তোমার ছেলে? মামা, হ্যাঁ। মীরা, মামা তুমি তো বড্ড খারাপ মানুষ। তোমার গার্লফ্রেন্ডগুলোর সাথে মিট করতে গেলে আমাকে নিয়ে যেতে আর আমাকে ছাড়াই বিয়েটা করে ফেললে। আচ্ছা যাই হোক, করছো করছো, তোমার কয় নাম্বার গার্লফ্রেন্ডকে বিয়ে করছো গো? আমি তো লাস্ট গার্লফ্রেন্ড নিহাকে দেখে গেছিলাম, তারপর কে কে ছিল আমি জানি না। কিন্তু মামা তোমার ওই গার্লফ্রেন্ডটা ছিল নাকি জানি নাম? ও হ্যাঁ মনে পড়ছে, বৃষ্টি, সে তোমাকে খুব ভালোবাসত, খুব সুন্দরও ছিল দেখতে। মামা, ওই তুই কি আমার কখনো পিছনে লাগা ছাড়বি না? এত বছর পর দেখা হয়েছে, আগে আমি কেমন আছি জানতে চাইবি তা না? প্রতিবারের মতো আমার ভান্ডা ফাটানো লাগবেই তো। আমি তো বড়, তার উপরে তোর মামা, আমাকে একটু সম্মান দিয়ে কথা বল। মীরা, তুমি তো আমার পিচ্ছি মামা, আমার পিচ্ছি বাবু, তোমাকে আবার সম্মান দেব। বেশি কথা বলবা, মামির কাছে তোমার কথা ফাঁস করে দেব। মামা আবার কান্না করে বলে। মামা, জানিস তোর এই গুন্ডামি, আমাকে ব্ল্যাকমেইল করা, আমাকে শাসন করা, তোকে বাইকে নিয়ে ঘোরা, আমার রাগ উঠলে তুই আমাকে বাম গালে চিমটি, ডান হাত কামড়, তুই আমার সাথে রাগ করলে তোকে ঘুরতে নিয়ে গিয়ে আইসক্রিম, চকলেট কিনে দেওয়া, তোর পুতুলকে আমার সাথে বিয়ে দেওয়া, আমার বুকের উপর উঠে আমার মাথায় জুটি করে দেওয়া। আমি এগুলো সব কিছু মিস করছি। মীরা হেসে দিয়ে বলে। মীরা, চিন্তা করো না, এখন থেকে তোমাকে সব সময় দৌড়ের উপর রাখব।
মামা, আসমা, শুভ, নিশু। নিশু, তোমাদের আমি আমার ছোট মার কথা বলছিলাম না? এই আমার ছোট মা। মীরা আসমা তোর মামি, শুভ তোর ভাই আর নিশু, মিশু এরা দুজন তোর বোন। মামি, আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমার মতো রাগী মানুষকে কে আবার কামড়ে দিল। মামা, ও ছাড়া আমার সাথে এরকম আর কেউ করতে পারে না। মীরা, মামা তুমি থামো তো। মামি, তুমি তো মামার গার্লফ্রেন্ড লিস্টে ছিলে না, তাহলে কি তোমাকে নানা নানু পছন্দ করছে? মামি, হ্যাঁ। মীরা, বিয়ের পর মামা তোমাকে তার সম্পর্কে সব বলেছে? মামি, না, তেমন কিছু বলেনি। সব সময় রেগে থাকতো, আমিও কিছু জিজ্ঞাসা করার সাহস পেতাম না। মীরা, দেখছো আমি ছিলাম না দেখে তুমি কিছু জানতে পারোনি। মামি, কি জানতে পারিনি? মীরা, মামার কতটা গার্লফ্রেন্ড ছিল? কে কে ছিল? তোমাদের বাড়ির ডান পাশে যে বাড়িটা আছে না, জামালের মেয়ে কি জানি নাম ও মামা কি জানি নামটা? মিশু, কাকুলি আন্টি? মীরা, হ্যাঁ, কাকুলি আন্টি। তার সাথেও মামা 15 দিন প্রেম করেছে। তোমাকে এসব কিছু বলেনি? মামি মামার দিকে রাগী চোখে তাকিয়ে বলে। মামি, না মা, আমি এসব কিছু জানতাম না। মামা, তুই কি আজ আমার ডিভোর্সটা করিয়েই ছাড়বি? মীরা, তোমাকে একটু আগে বললাম না তোমাকে এখন থেকে দৌড়ের উপর রাখব। আর মামি, তুমি একদম চিন্তা করো না, আমি মামাকে সোজা করে দেব। আর মামার গোপন কথা তোমাকে বলে দিব। মামা, এসব কথা ছাড়, এখন বল বাংলাদেশে কবে এসেছিস? ভাইয়া কেমন আছে? ভাইয়া কি বাংলাদেশে? আর এখানে কি করছিস? মীরা, মামু বাংলাদেশ এসেছে অনেক দিন হয়েছে। আমি বাংলাদেশ এসেছি 2 সপ্তাহ মতো হবে। আর এখানে এসেছি আমার চাচাতো ননদের বিয়ে উপলক্ষে। মামা অবাক হয়ে বলে। মামা, তুই বিয়ে করে নিয়েছিস? মীরা, কাল রাতে মামু জোর করে বিয়ে দিয়েছে মিহানের সাথে। মামা মন খারাপ করে বলে। মামা, আমাদের একবার জানালি না পর্যন্ত? মীরা, ওই নিজের বিয়েতে আমাকে জানিয়েছিলে। বিয়ের দাওয়াত তো দেওনি, তাহলে আমি কেন দেব? মামু কাল জোর করে বিয়ে দিয়ে বেশ করছে। একে তো নিজের বিয়ের দাওয়াত দেয়নি, আবার আসছে আমার বিয়ের দাওয়াত খেতে। পেটুক কোথাকার জানি। মীরার কথা শুনে বিয়ে বাড়ির সবাই হেসে দেয়। মীরা মামা সবাইকে বলে মীরার সাথে তার কি সম্পর্ক। মীরা মিহানের সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। মীরা আর ওর মামাতো ভাই বোন কিছুক্ষণ কথা বলে মিথিকে হলুদ লাগিয়ে বাড়ির ভিতরের চলে যেতে চাইলে মীরার মামা আর মামি বাগানের অন্য পাশে নিয়ে যায় কথা বলার জন্য। মামা, মীরা বাবা মা কেউ এখানে আসেনি। ইনফ্যাক্ট তেমন কোনো আত্মীয় স্বজন আসেনি। শুভর কিছু বন্ধু আর আমার কিছু পরিচিত লোকজন ছাড়া আর কেউ আসেনি। ঢাকা থেকে চাঁদপুর এত দূর এসে বিয়ে অ্যাটেন্ড করা কারো পক্ষে সম্ভব হতো না। আমি বলতে চাচ্ছি, তুই কি কাল আমাদের সাথে যাবি? বাবা মা তোকে দেখতে চায়। বাবা অসুস্থ, মা তো তোর আর ভাইয়ার চিন্তার কারণে 2 দিন পর পর হসপিটালে ভর্তি করতে হয়। তাছাড়া তোর মা। মীরা, স্টপ। আমি সবার কথা শুনতে চাই না। ওই মহিলা যেখানে থাকবে আমি সেখানে কখনো যাব না। মামা, ওরা কেউ বিয়েতে আসেনি। আপুর স্বামীকে ডাক্তার দেখাতে মুম্বই গেছে। মীরা, এসব কথা ভালো লাগছে না। অন্য কোনো কথা থাকলে বলো। কে বিয়েতে আসলো আর না আসলো তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। এতগুলো বছর মামু আমাকে আগলে রেখেছে, এখন থেকে তো মামু আর মিহান মিলে আমাকে আগলে রাখবে।
অন্য কাউকে প্রয়োজন নেই আমার। এসব বলে মীরা ওখান থেকে চলে যায়। মামি, মীরাকে মিথ্যা বললে কেন? তোমার বোনরা তো বৌভাতে আসবে। মামা, তুমি তো জানো আপু মীরাকে দেখলে কতটা খুশি হবে। মামি, তোমরা সবাই খুব স্বার্থপর। একবারও ভাবলে না মীরা কি চায়? ওর জায়গায় আমি থাকলে তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখতাম না। মেয়েটা না পেয়েছে মায়ের ভালোবাসা, আর না পেয়েছে বাবার ভালোবাসা। ভাইয়া একদম ঠিক কাজ করেছে, তোমাদের মতো খারাপ মানুষগুলোর থেকে ওকে দূরে নিয়ে গেছে। মামা, আমি কি করেছি? আমি তো তখন এসবের কিছু জানতাম না। মামি, তা জানবে কেন? জানবে তো তোমার গার্লফ্রেন্ডদের কথা। আজ মীরার জন্য আমি সত্যি জানতে পারলাম। তুমি ঢাকা চলো, আমি তোমার ব্যবস্থা করছি। মামি মামার সাথে রাগ করে অনুষ্ঠানে ওদিকে চলে যায়। মিহান অনুষ্ঠান শেষ করে রুমে ঢুকে দেখে মীরা রুম অন্ধকার করে ঘুমিয়ে আছে। মিহান এক নজর দেখে ফ্রেশ হতে চলে। ফ্রেশ হয়ে রুমের আলো জ্বালিয়ে মীরার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে চোখে পানি মুছে দিয়ে বলে, মিহান, আমি আমার বউয়ের চোখে পানি দেখতে পারবো না। তুমি চাইলে মিথির বিয়ের পর আমি তোমাকে তোমার মামা বাড়ি নিয়ে যাব। মীরা, তেমন কিছু না। মিহান ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। মিহান, পরশু আমরা তোমার মামা বাড়ি যাবে? মিহানে কথা শুনে মীরা মিহানের বুক থেকে মাথা তুলে মিহানের দিকে তাকিয়ে বলে, মীরা, কেন? মিহান, বাগানে তোমার আর তোমার মামার কথা আমি শুনেছি। ওই বাড়ি গেলে আমার সেজুথি আন্টির সম্পর্কে জানতে পারব। আর মামুকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে না। মীরা আবার মিহানের বুকে মাথা রেখে বলে, মীরা, আপনি ঠিক বলেছেন। মামুর জন্য আমাদের ওই বাড়িতে যেতে হবে। কিন্তু আমরা মিথির বৌভাতের পরে যাব। আমি চাই না আমার কারণে মিথির জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন নষ্ট হোক। মিহান, ঠিক আছে, তাই হবে বউ, এবার ঘুমাও তুমি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মিহান মীরার হাত বুলিয়ে দিতে থাকে আর মীরা মনে মনে বলে, মীরা, আমি জানি মিহান আপনি আমাকে খুব ভালোবাসেন। আমি কষ্ট পেলে আপনারও কষ্ট হয়। মামুকে সবকিছু ফিরিয়ে দিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখতে দেখতে বিয়ে শেষ করে মিহানরা ঢাকা চলে আসে। মীরার মামা তাকে ওদের সাথে যেন বলেছে অনেকবার, কিন্তু মীরা বারবার এড়িয়ে গেছে। চৌধুরী বাড়ি এসেছে পর থেকে মিহানের মম মীরার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। মিহান বাড়িতে থাকলে কিছুক্ষণ পর পর অনুর সাথে মারামারি করে। মীরা ওদের অবস্থায় দেখে হেসে দেয়। অনু মীরার সাথে সারাক্ষণ থাকে, মিহানকে ওর ধারে কাছে ঘেঁষতে দেয় না। মিহান ওর মোমের কাছে অনুর নামে নালিশ দিলে মিহানের মম পাত্তা দেয় না। মীরা এমন শ্বশুর শ্বশুরি পেয়ে ওর বাবা মার কথা আর মনে পড়ে না। মিহানের পাপা অফিস থেকে ফেরার সময় অনু আর মীরার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসে। সন্ধ্যার পর মীরা, অনু, মম, পাপা সবাই মিলে আড্ডা দিয়ে ক্যারাম খেলে। মিহানের হঠাৎ করে হসপিটালে ইমার্জেন্সি পড়ে যাওয়ায় মীরার মামার বাড়ি যাওয়া পিছিয়ে যায়। ঢাকায় আসার 5 দিন পর আজ মিহান আর মীরা মিলে মীরার মামা বাড়ি যাবে। 10টার দিকে ওরা বেরিয়ে পড়ে। মামার বাড়ির সামনে আসতে আসতে 1 ঘন্টা লাগে যায়। মিহান গাড়ি থেকে নামতে নামতে বলে, মিহান, মীরা, বিয়ে তো শেষ হয়ে গেছে অনেক দিন, তাহলে বাগানে এতগুলো বাচ্চা খেলছে? এরা কি তোমাদের বাড়ির লোক? মীরা, আমি কি আর সাধে পাগল ডাক্তার বলি আপনাকে? আমি 20 বছর পর এই বাড়ি এসেছি। তাহলে আমি জানব কি করে? মিহান গোমরা মুখ করে বলে, মিহান, তাই তো। মীরা, হয়েছে, আর মুখ গোমরা করতে হবে না।
চলুন ভিতরে যাই। মীরা ডোর বেল বাজালে নিশু এসে দরজা খুলে দেয়া। নিশু বাড়ির লোক ডাকবে তার আগে মীরা ওকে চুপ করে থাকতে বলে। মীরা হলো রুমে এসে দেখে নানা, মামা আরও কিছু লোক আছে, মীরা তাদের চেনা না। তারা কি নিয়ে কথা বলছে? মীরার মামার চোখ যায় দরজার দিকে, মীরাকে দেখে হাসি মুখে কিছু বলবে তার আগে মীরা ইশারায় চুপ করিয়ে দেয়। মীরা কিছু না বলে ওর নানা মুনির আহমেদের পাশের সোফায় বসে বলে, মীরা, আপনি মুনির আহমেদ? নানা, এই তুমি কে? আমার নাম ধরে ডাকার সাহস পাও কি করে? মীরা, আমার সাহস সব সময় একটু বেশি। যাই হোক, এখন বলুন আপনি নাকি নিয়মিত মেডিসিন খান না? সারাদিন মনমরা হয়ে থাকেন? মীরার নানা ঝাঝালো কণ্ঠে বলে উঠে, নানা, আমি যা ইচ্ছে করব তাতে তোমার কি? আর কে বা তুমি? মীরার নানার ঝাঝালো কণ্ঠ শুনে মামি রান্নাঘর থেকে বেরিয়ে আসে। মীরা আর মিহানকে দেখে খুশি হয়ে যায়। মীরা মামা ওর স্ত্রীকে ইশারায় চুপ থাকতে বলে। মীরা, আমার তো মনে হয় গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে বলে সারাদিন এমন মনমরা হয়ে থাকেন। মীরার কথা শুনে হলো রুমের সবাই মুখ টিপে হেসে দেয়। মীরার নানা রেগে চিৎকার করে বলে, নানা, এই মেয়ে তোমার সাহস তো! আর কিছু বলতে না দিয়ে মীরা বেগ থেকে চকলেট বের করে নানার মুখে ঢুকিয়ে দিয়ে বলে, মীরা, প্রাণু এইভাবে চিৎকার করলে তো বাড়িতে একটা কাক ছিল বসতে পারবে না। নানা কোনো রকমে চকলেটটা খেয়ে মীরার দিকে তাকিয়ে বলে, নানা, তুমি এসব জানলে কি করে? এসব তো একজনই করত। মামা, বাবা ও আমাদের মীরা। ও এসব জানবে না তো কে জানবে? নানা, কি বলছিস এসব তুই? মামা, হ্যাঁ বাবা, ওই আমাদের সেই ছোট্ট মীরা। নানা মীরার সামনে এসে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। মীরা নানাকে ছাড়িয়ে নিয়ে মামার দিকে তাকিয়ে বলে, মীরা, মামা তোমাকে আমি কথা বলতে বলছিলাম। বলছ কেন? মামি, তুমি আজ মামাকে খেতে দিবে না আমার কথা না শোনার জন্য? মামি হেসে দিয়ে বলে, মামি, ঠিক আছে, আজ খেতে দিব না। মীরা আর মীরার নানা অনেকক্ষণ কথা বলে। এর মধ্যে শুভ আর মিথি এসে যোগ দেয় ওদের সাথে। মীরা কিছুক্ষণ সবার সাথে কথা বলে। মীরার মামা বাড়ির অন্য সব অতিথির সাথে পরিচয় করিয়ে দেয়। মীরা সবার জন্য কিছু গিফট এনেছিল তা সবাইকে দিয়ে দেয়। মীরার নানু বিয়েতে বেশি হাঁটা চলার কারায় পায়ের ব্যথার কারণে ঘরে আছে। মীরা, নানা, শুভ, মিথি আর মিশু মিলে মীরার নানুর রুমে যায়। এদিকে মামা মিহানকে বলে, মামা, মিহান তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। মিহান, আমি ঠিক আছি মামা। মামা, কি যে বলো না তুমি? তুমি এই বাড়ির জামাই, তোমাকে নিয়ে সবার আগে ভাবতে হবে। মামি, বলছি কি শোনো না। মামা, বলো। মামি, বলছি মীরার মা মানে নিতু আপুরা উপরে তাদের রুমে আছে, ব্রেকফাস্ট করে বিশ্রাম নিচ্ছে। মীরা যদি জানতে পারে ওনারা এই বাড়িতে আছে তাহলে মীরা আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবে না। তখন কি হবে? মামা, যা হবে দেখা যাবে। তুমি মেয়ে জামাইয়ের খাবার ব্যবস্থা করো। এসব কথা শুনে মিহান মনে মনে বলে, মিহান, যার জন্য এতদিন পর আসলাম সেই কিনা এই বাড়িতে। মামি, আপনি আর কি রান্না করবেন? আমি শিওর 2 ঘন্টার ভিতরে এই বাড়িতে ঝড় শুরু হবে। মীরারা সবাই ওর নানুর রুমে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। শুভ গিয়ে মীরার নানুকে বলে, শুভ, দাদু তুমি এখানে শুয়ে আছো আর তোমার বুড়োর এক গার্লফ্রেন্ড এসেছে এ বাড়িতে।
তোমার বুড়োকে নাকি নিয়ে যাবে তার সাথে। নানু তেতে উঠে বলে। নানু, কি বলিস এসব? তোর দাদা এখন কোথায় রে? আজ ওর একদিন কি আমার একদিন। শুভ, ওই তো তার গার্লফ্রেন্ড নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। নানু, কেই দেখি শর্ত। মীরা ওর নানার এক হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে মীরার নানু রেগে মেগে মীরার দিকে তেড়ে এসে বলে, নানু, এই মেয়ে তোমার সাহস হয় কি করে ওর হাত জড়িয়ে ধরার? নানুর কথা শুনে সবাই মিটমিট করে হাসছে। নানা, তোরা আর ফাজলামি করিস না, মানুষটা অসুস্থ। নানু, কে কি ফাজলামি করছে? মিথি, দাদি আমি বলি। তোমার নাতি এতক্ষণ তোমার সাথে মজা করছে। আর যে মেয়েটা দাদার সাথে আছে সে হলো তোমার আদরের নাতনি মীরা। নানু ছলছল চোখে নানার দিকে তাকালে তিনি মাথা নেড়ে হ্যাঁ বলে। নানু ধীর পায়ে মীরার সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মীরা নানুকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে বলে, মীরা, কান্না করো না নানু, আমি তো এখন তোমার সামনেই আছি। নানু, কেমন আছিস তুই? দেশে কবে এসেছিস? তোর মামু কেমন আছে? মীরা, আমি ভালো আছি। 2 সপ্তাহের বেশি হবে দেশে এসেছি। মামুও ভালো আছে। মীরা ওর নানুর সাথে কথা বলতে থাকলে এর মধ্যে নিশু এসে বলে, নিশু, আপু মিহান জিজু তোমাকে ডাকছে। নানু, মিহান কে রে নিশু? মীরার নানুর কথা শুনে সবাই জোরে হেসে দেয়। আর মীরা চুপ করে বসে আছে। নানা, কি রে তোরা হাসছিস কেন এরকম? মিশু, হাসব না তো কি করব? তোমাদের আদরের নাতনির বর হল মিহান। নানু অবাক হয়ে জিজ্ঞাসা করে, নানু, মীরার বিয়ে হয়ে গেছে? শুভ, হ্যাঁ দাদু, 7 দিন আগে বিয়ে হয়েছে আপুর। নানা, আমি তো খেয়াল করিনি তোর সাথে কে এসেছে। নানু, দেখি সর, আমি আমার নাত জামাইকে দেখে আছি। তার আপ্যায়নের ব্যবস্থাও করতে হবে। মীরা, নানু তুমি বসো। তোমার পায়ে ব্যথা নিয়ে যেতে হবে না, আমি মিহানকে ডেকে আনছি। নানা, আমাদের সেই ছোট্ট মীরার বিয়ে হয়ে গেছে ভাবতেই অবাক লাগে। মীরা, তোমরা বসো, আমি এখনই আসছি। মীরা ওর নানুর রুম থেকে বেরিয়ে হলো রুমে এসে মিহানের পাশে সোফায় বসে বলে, মীরা, কিছু বলবেন? মিহান, কি আর বলবো, তোমার যে একটা বর আছে এখানে এসে তোমার তো তা মনেই নেই। মিহানের কথা শুনে মীরা মুচকি হেসে বলে, মীরা, মনে আছে আমার বরের কথা? এখন আপনি আমার সাথে চলুন, নানা নানুর সাথে দেখা করবেন। মিহান, আমি না হয় নিশু বা মিশুর সাথে চলে যাব। তুমি এখন মামির কাছে গিয়ে সেজুথি আন্টির কথা জিজ্ঞাসা করো। মীরা, ভালো কথা বলেছেন, আপনি ওদের সাথে যান, আমি মামির কাছে যাচ্ছি। মিহান, ওকে যান। মীরা মুচকি হেসে রান্নাঘরে চলে যায়। মামি মীরাকে রান্নাঘরে আসতে দেখে বলে, মামি, তুমি আবার রান্নাঘরে আসতে গেলে কেন? মীরা, মামি তোমার সাথে আমার কিছু কথা আছে। মামি, বলো। মীরা, এখানে না, তোমার রুমে চলো। মামি, চলো তাহলে। মীরার মামি মীরাকে নিয়ে তার রুমে চলে যায়। মীরা ওর মামির পাশে বেডে বসে বলে, মীরা, মামি তুমি সেজুথি নামে কাউকে চেনো? মামি, নিতু আপুর ননদের নাম সেজুথি। খুব ভালো মানুষ সেজুথি আপু। কেন, কি হয়েছে? মীরা, তেমন কিছু না। আচ্ছা, তার কি বিয়ে হয়েছে? মামি, আরে না,
সেজুথি আপু কলেজ লাইফে একজনকে খুব ভালোবাসত, কিন্তু সে সেজুথি আপুকে ভুল বুঝে তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে সেজুথি আপু সবসময় মনমরা হয়ে থাকত, তা দেখে সেজুথি আপুর বাবা ভাই মিলে বিয়ে ঠিক করে। সেজুথি আপুকে অনেক কষ্টে বিয়ের জন্য রাজি করাই, কিন্তু বিয়ের দিন বরযাত্রী এসে যখন লোকমুখে সেজুথি আপুর ভাইয়ের কীর্তির কথা জানতে পারে, তখন তারা বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। এরপর আবার যখন সেজুথি আপুর বাবা তাকে বিয়ে সম্পর্কে বলেছে, তিনি সাফ জানিয়ে দিয়েছেন সে বিয়ে করবে না, আর যদি কেউ তাকে জোর করে তাহলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি এসব কথা জানতে চাচ্ছ কেন? মীরা মুচকি হাসি দিয়ে বলে। মীরা, কিছুদিন পর বুঝতে পারবে মামি। এখন বলো তো, সেজুথি আন্টির ফোন নাম্বার আছে তোমার কাছে? মামি, আছে বোধহয়, বিয়ের সময় সবাইকে ফোন করতে হয়েছিল। আমি একটু দেখি, দাঁড়াও। মীরা, আচ্ছা। মামি ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে পাশের রুম থেকে জোরে হাসাহাসির আওয়াজ আসছে। তা শুনে মামি বলে, মামি, বাবা মা কখনো তো এমন করে হাসে না, কি হলো হঠাৎ আজ? মীরা, মিহান আছে না ওখানে, তাই এমন হচ্ছে। মামি, মিহান খুব হাসি খুশি ছেলে, তাই না? মীরা, হ্যাঁ। শুধু মিহান না, আমার শ্বশুর বাড়ির সবাই ভীষণ ভালো। আমার ননদ যতক্ষণ বাড়ি থাকবে আমাকে 1 মিনিটের জন্য ছাড়ে না। মমো আর পাপার কথা কি বলবো, দুজনেই আমাকে চোখে হারায়। মামি মীরার কথা শুনে একটু হাসি দিয়ে বলে, মামি, এই নাও, নাম্বার পেয়ে গেছি। মীরা নাম্বারটা নিয়ে হাসি মুখে বলে, মীরা, থ্যাংক ইউ মামি। ওইদিক নিতু তার বাবা মার হাসির আওয়াজ শুনে ওদের রুমের সামনে এসে দেখে ওর বাবা মা একটা ছেলের সাথে হেসে হেসে কথা। নিতু ওখান থেকে সরে রান্নাঘরে নিশুকে দেখে বলে, নিতু, বাবা মার ঘরে ওই ছেলেটা কে রে নিশু? নিশু, মিহান জিজুর কথা বলছ? নিতু, তুই চিনিস? নিশু চুপ করে আছে। কি বলবে তাকে ভেবে পাচ্ছে না নিশু। নিতু, কি রে, চুপ করে আছিস কেন? নিশু, না মানে। নিতু, কি না না করছিস? চিনিস কি না বলে দিলেই তো হয়। নিশু চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, নিশু, হ্যাঁ চিনি, মিহান জিজু হচ্ছে মীরা আপুর বর, দাদা দাদির আদরের নাত জামাই। নিতু ধীর কণ্ঠে বলে, নিতু, মীরা এসেছে? নিশু, হ্যাঁ। নিতু, কখন এসেছে? নিশু, অনেকক্ষণ। আমি এখন যাই ফুপি, এই খাবারগুলো জিজুকে দিতে হবে। নিশু খাবারের ট্রে নিয়ে চলে যায় রান্নাঘর থেকে। নিতু একমনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। নিতুর সাহস হচ্ছে না মীরার সামনে যাবার। কিন্তু এত বছর পর মেয়েকে দেখার লোভ সামলাতে পারছে না নিতু। নিতু এক নজর মীরাকে দেখবে বলে হেঁটে হেঁটে হলো রুমে চলে আসে, কিন্তু আশেপাশে কাউকে দেখাতে পারছে না। হলো রুমে এক কোণে দাঁড়িয়ে থাকে, চুপ করে। হঠাৎ করে কারো ফোন বেজে ওঠে, শব্দ অনুসরণ করে তাকায় নিতু। পরীর মতো সুন্দর একটা মেয়ে নেমে আসছে সিঁড়ি দিয়ে। মীরা আসছে সিঁড়ি দিয়ে নেমে। মীরা মামির রুম থেকে বেরিয়েছে নানুর রুমে যাবে বলে, তার আগে মীরাকে ওদের মমো ফোন করে। মীরা ফোন রিসিভ করে বলে, মীরা, হ্যাঁ মমো বলো। মমো, তোরা কখন আসবি? আমি তোর জন্য বিরিয়ানি রান্না করে বসে আছি। মীরা, আমাদের আসতে একটু দেরি হবে, তুমি খেয়ে নাও মমো। মমো, আচ্ছা। তাহলে আসার পথে তোর আর আমার জন্য অনু যে চোরগুলো অর্ডার করেছে সেগুলো নিয়ে আছিস। মীরা, আচ্ছা মমো।
তুমি চিন্তা করো না, আমরা সময় মতো বাড়ি পৌঁছে যাব। মীরা ফোনে কথা বলতে বলতে ওর নানুর রুমের দিকে চলে যায়। নিতু মীরার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তিনি এখনো চিনতে পারছেন না এই কি তার মেয়ে মীরা। তিনিও মীরার পিছন পিছন চলে যায় সত্যিটা জানার জন্য। মীরাকে রুমে ঢুকতে দেখে নানু বলে, নানু, হ্যাঁ রে মীরা, আমার এই হীরার টুকরো নাত জামাইকে কোথায় পেয়েছিস তুই? মীরা হেসে দিয়ে বলে, মীরা, হসপিটালে। নানু, মানে? মীরা, ওর সাথে আমার প্রথম দেখা হয় ওর হসপিটালে। নানু, জানিস তোর বর আমাকে কয়েকটা ব্যায়াম করিয়ে পায়ের ব্যথা ভালো করে দিয়েছে। মীরা মিহানের দিকে তাকিয়ে বলে, মীরা, মিহান মমো ফোন করেছিল। মমো তাড়াতাড়ি ফিরতে বলছে। অনু যে চুরগুলো আমার আর মোমের জন্য অর্ডার করেছিল সেগুলো ফেরার পথে নিয়ে যেতে বলেছে মমো। মিহান, নানু আজ আমার আসি কেমন? না না, মীরা, আজ তুই কত বছর পর এ বাড়িতে এসেছিস, কিছু না খেয়েই চলে যাবি? মীরা, নানা আজ যাচ্ছি ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি মামুকে নিয়ে এ বাড়িতে আসব। মামু আর আমি একসাথে পাত পেরে খাব। আজ আর বাধা দিও না। কেউ কিছু বলার আগে নিতু দরজার সামনে দাঁড়িয়ে বলে, নিতু, মীরা। কারো গলার আওয়াজ শুনে সবাই দরজার দিকে তাকায়। মীরা সামনে থাকা ব্যক্তিকে চিনতে খুব বেশি অসুবিধা হয়নি। মীরা চোখ মুখ শক্ত করে বলে, মীরা, মিহান, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নিতু, মীরা, মা আমার, কেমন আছিস তুই? মীরা, জি, আমাকে কিছু বলছেন? নিতু, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? মীরা, আমার জানা মতে অপরিচিত মানুষের সাথে এভাবে কথা বলতে হয়। নিতু, কি বলছিস? আমি তোর অপরিচিত মানুষ কেন হতে যাব? আমি তোর মা। মীরা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার যখন 5 বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মাকে হারিয়ে ফেলি। মীরার কথা শুনে নিতু বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মীরা সেদিকে না তাকিয়ে মিহানকে বলে, মীরা, মিহান, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। মিহান, চলো। মিহান আর মীরা সবাইকে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিতু কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। নিতুকে কাঁদতে দেখে সিরাজ বলে, সিরাজ, কি হলো, কাঁদছ কেন? নিতু কিছু না বলে কাঁদে যাচ্ছে। সিরাজ, কি হলো বলবে তো? নিতু, আজ মীরা এসেছিল এই বাড়িতে। সিরাজ, কখন এসেছে? এখনো কি আছে বাড়িতে? নিতু, না, চলে গেছে। আমার সাথে অপরিচিতা মতো ব্যবহার করছে। আমার খুব কষ্ট হচ্ছে। এতগুলো বছর পর ওকে কাছে পেয়ে জড়িয়ে ধরতে পারলাম না। সিরাজ, আমাদের ভুলের জন্য ও এমন ব্যবহার করছে। নিতু, তুমি তো সব জানো, নিলয়ের সাথে বিয়ের পর সব ঠিকঠাক ছিল। মীরা যখন পৃথিবীতে আসে তখন থেকে শুরু হয় আমাদের মধ্যে ঝামেলা। নিয়ল ওর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত। ছুটির দিনেও কাজ নিয়ে থাকত। রাত করে বাড়ি ফেরা। অনেক সময় তো রাতে বাড়িও ফিরত না। এরপর আমার মনে সন্দেহ বাসা বাঁধতে শুরু করে। কিছু জিজ্ঞাসা করলেও ঠিকমতো বলতো না। এর মধ্যে তোমার সাথে আমার পরিচয় হয়, ভালো বন্ধু হয়ে উঠি আমরা। তোমার সাথে কথা বললে নিলয় রাগারাগি করত। এসব ছোটখাটো ঝামেলা করতে করতে একসময় আমাদের ডিভোর্সটা হয়ে যায়। নিলয় নিজে বলছিল মীরা ওর কাছে থাকবে। আমি আর না করেনি, কারণ মীরা সবথেকে বেশি ভালোবাসত ওর বাবাকে। মীরার জন্য সারাদিন মন খারাপ করে থাকতাম।
এর মধ্যে তুমি বাবা মার কাছে বিয়ের প্রস্তাব দেও, তারাও রাজি হয়ে যায়। আমার বিয়ের খবর শুনে নিলয়ের বাবা নিলয়েরও বিয়ে ঠিক করে। এরপর তোমার সাথে আমার বিয়ে হয়। নিলয়কে অনেকবার বলেছি মীরাকে আমাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও না করে দিত। এর মধ্যে ভাইয়া মালয়েশিয়া থেকে এসে এসব দেখে মীরাকে নিয়ে চলে যায়। আজ কত বছর পর মেয়েকে কাছে পেয়েও একটু আদর করতে পারলাম না। সিরাজ, কান্না করো না। আল্লাহ উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দিবেন। মিহান গাড়ি ড্রাইভ করছে আর কিছুক্ষণ পর পর মীরাকে দেখছে। মীরার চোখ লাল হয়ে আছে। যে কোনো সময় চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে শুরু করবে। মিহান মীরার মনের অবস্থায় বুঝতে পেরে বলে, মিহান, আমি জানো আজ খুব খুশি। মীরা, কেন? মিহান, বাহরে আজ তুমি আমাকে নিজে থেকে তুমি করে বলছ। মীরা অবাক হয়ে বলে, মীরা, কখন আমি আপনাকে তুমি করে বলেছি? মিহান, কেন মনে নেই আসার সময়ে? মীরা, ভুলে হয়তো বলে ফেলছি। মিহান, ভুল করো আর যাই করো এখন থেকে আমাকে তুমি করে বলবে। মীরা, কিন্তু। মিহান, দেখো জান, আমার রাগ বাড়াবা না। আমার রাগ উঠলে কিন্তু আমি রোমাঞ্চ শুরু করে দেব। মীরা বিড়বিড় করে বলে, মীরা, রাগ উঠলে মানুষ মারে, বকে, চেঁচামেচি করে, আর এর কি না রোমাঞ্চ পায়? আল্লাহে, আমি কার পাল্লায় পড়লাম? মিহান বিড়বিড় করে, কি বলো? মীরা, না কিছু না। মিহান, যাই হোক জান, একটা গান শোনাবে? মীরা, আমি তো ভালো গান জানি না। মিহান মন খারাপের অভিনয় করে বলে। মিহান, অহোহোহ। মীরা মিহানের মন খারাপ দেখে ওকে বলে, মীরা, আপনি বরং আমাকে এখন একটা গান শুনান, পরের বার না হয় আমি আপনাকে শোনাব। মিহান, আমাকে তুমি করে না বললে তোমার সাথে কথা বলবো না। মীরা, ঠিক আছে বলছি। মিহান, হুম বলো। মীরা জোরে নিঃশ্বাস নিয়ে বলে, মীরা, তুমি বরং আমাকে এখন একটা গান শোনাও, পরের বার না হয় আমি তোমাকে শোনাব। মিহান হাসি মুখে বলে, মিহান, ওকে যান। পরের বার কিন্তু তুমি আমাকে গান শোনাবে। মীরা মাথা নেড়ে হ্যাঁ বলে। মিহান এক হাতে ড্রাইভ করছে, অন্য হাত দিয়ে মীরার হাত ধরে গান গাইতে শুরু করে। মিহান, ভালোবেসে, সখী, নিভৃতে যতনা, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ধরিয়া রাখিও সোহাগে আদরে। আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী, বাঁধিয়া রাখিও। আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে, আমার লতার একটি মুকুল, ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার স্মরণ শুভ সিন্দুরে, একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী, মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ, টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। মীরা মিহানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা জানে মিহান ওর মন ভালো করার জন্য এসব করছে। মিহানের গান শেষ হয়ে মীরা হাসি মুখে বলে, মীরা, তুমি তো খুব ভালো গান গাইতে পারো। মিহান, তেমন কিছু না। কলেজ লাইফে বন্ধুদের সাথে একটু আধটু গাইতাম আর কি। মীরা, এইটুকে তুমি একটু আধটু বলছ?
আমার তো মনে হয় তুমি ডাক্তারি না করে গানটাকে প্রফেশন হিসাবে নিতে পারতে। মিহান হেসে দিয়ে বলে। মিহান, গুড জোক। মীরা, আমি সত্যি বলছি। মিহান গাড়ি থামিয়ে বাঁকা হেসে বলে। মিহান, আমার কাছের মানুষ ছাড়া কাউকে আমি গান গেয়ে শুনাইনি। সুতরাং এসব আজেবাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার অত ধৈর্য নেই স্টেজ শো করার। আর আমার ধৈর্য নেই বলে তো তোমার তাড়াতাড়ি আমার বউ করে নিয়েছি। চলো এখন শপিং মলের সামনে চলে এসেছি, তোমার আর মোমের চুরগুলো নিয়ে আসি। মিহান গাড়ি থেকে নেমে গেলে মীরা নিজে নিজে বলে। মীরা, অসভ্য লোক একটা, মুখে যা আছে তাই বলে। আমাকে লজ্জায় না ফেললে তো উনার চলে না। অসভ্য একটা। মীরা গাড়ি থেকে নামলে মিহান মীরার হাত ধরে শপিং মলের দিকে চলে যায়। মাঝরাতে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দের মীরার ঘুম ভেঙে যায়। মীরা শোয়া থেকে উঠে মিহানকে না দেখে মনে মনে বলে। মীরা, মিহান কোথায়? আমি তো ওর বুকের উপর ঘুমিয়েছিলাম। এত রাতে আবার কোথায় গেল? আর কিসের একটা শব্দ হলো না? মিহান ঠিক আছে তো? মীরা উঠে বারান্দায় দেখে কিন্তু মিহান সেখানেও নেই। রুমে ঢোকার সময় খেয়াল করে ওয়াশরুমের আলো জ্বলছে। মীরা দরজা নক করে বলে। মীরা, মিহান তুমি কি ওয়াশরুমে? ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। মীরা, মিহান তুমি সাড়া দিচ্ছ না কেন? মীরা আরও কবার ডাকে কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসছে না। মীরার মনে ভয় বাসা বাঁধতে শুরু করে। চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। মীরা আর সময় নষ্ট না করে ওদের মোমের রুমের দরজা নক করে। মম দরজা খুলে দিয়ে বলে। মম, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? কান্না করছিস কেন? মীরা, মম। পাপা, মিহান তোমাকে বকা দিচ্ছে। চলো আমি ওর মজা দেখাচ্ছি। কত বড় সাহস আমার মাকে বকা দেয়। মীরা কান্না করতে করতে বলে। মীরা, না পাপা, ও কিছু বলেনি আমাকে। মম, তাহলে কি হয়েছে, কান্না করছিস কেন? মীরা, মম আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে মিহানকে পাশে না পেয়ে বারান্দায় খুঁজে ওয়াশরুমে খুঁজতে গিয়ে দেখি ওয়াশরুম লাইট জ্বলছে, ভিতর থেকে লক করা। অনেকক্ষণ মিহানকে ডাকা ডাকি করেও ভিতর থেকে কোনো শব্দ পাইনি। আমি আর না পেরে তোমাদের ডাকতে চলে এসেছি। মম, আমার খুব ভয় করছে। মম নিজেকে সামলে নিয়ে বলে। মম, চিন্তা করিস না, চল আমরা দেখছি। মম আর পাপা ডাকা ডাকি করলেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। মীরা পাপাকে দরজা লক ভেঙে ফেলতে বলে। মীরার কথা মতো পাপা ভেঙে ভিতরে ঢুকে থমকে দাঁড়ায়। মীরা ভিতরে ঢুকে মিহান বলে জোরে চিৎকার দিয়ে মাথা ঘুরে পড়ে যেতে চাইলে মম মীরাকে ধরে ফেলে। মম, মীরা, মীরা কি হয়েছে তোর? মীরা। পাপা, মীরা বোধহয় মিহানের এই অবস্থায় দেখে সেন্সলেস হয়ে গেছে, তুমি মীরাকে নিয়ে গিয়ে শোয়াও, আমি মিহানকে নিয়ে আসছি। মীরা পিটপিট করে চোখ খুলে অনুভব করে কেউ ওরে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অন্ধকার রুমে ভালো করে দেখতে পাচ্ছে না। তার নিঃশ্বাস জানান দিচ্ছে সে মীরার আপন কেউ। বাতাসে বারান্দার পর্দা সরে গেলে এক গুচ্ছ আলো এসে রুমে পড়ে। মীরা ভালো করে তাকিয়ে দেখে মিহান ওকে জড়িয়ে ধরে আছে, মাথায় ব্যান্ডেজ করা। আস্তে আস্তে মীরার রাতের কথা মনে পড়ে যায়। পাপা লক ভেঙে ওয়াশরুমে ঢুকলে মীরাও পিছন পিছন ঢুকে দেখে মিহান ফ্লোরে পড়ে আছে আর ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে। মীরা মিহানকে এই অবস্থায় মেনে নিতে না পেরে মিহান বলে চিৎকার দেয়।
তারপর আর কিছু মনে নেই মীরার। মীরা মিহানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্নার শব্দে মিহান জেগে যায়। মিহান, জান কি হইছে, কান্না করছো কেন? এই দেখো আমি ঠিক আছি। মীরা মিহানকে সরিয়ে দিয়ে উঠে মিহানের মুখে অনেকগুলো চুমু দেয়। মিহানের মাথার ব্যান্ডেজে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে সেখানে অনেকগুলো চুম দিয়ে মিহানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করছে। মিহান আস্তে উঠে মীরার চোখের পানি মুছে দিয়ে বলে, মিহান, আমি তো ঠিক আছি। কান্না থামাও এবার। মীরা কোনো মতে কান্না থামিয়ে বলে, মীরা, তোমার এই অবস্থায় কিভাবে হয়েছে? মিহান, ওয়াশরুমের ফ্লোরে শ্যাম্পু না জানি সাবানের পানি পড়েছিল, আমি খেয়াল করিনি। দরজা লক করে ঘুরতেই পা পিছলে পড়ে গিয়ে বেসিংয়ের কোনায়। মাথায় হাত দিয়ে দেখি রক্ত পড়ছে। কিছু বোঝার আগেই চারদিকে অন্ধকার হয়ে আসে, তারপর চোখ খুলে দেখি মম আর পাপা পাশে বসে আছে। তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারি, তুমি কিছু পড়ে যাবার শব্দ শুনে ঘুম থেকে উঠে যাও। ওয়াশরুমের দরজা নক করলেও আমি কোনো সাড়া শব্দ দেই না, তখন মম আর পাপার রুমে গিয়ে তাদের ঢেকে আনো। পাপাকে ওয়াশরুমের লক ভেঙ্গেতে বলো। তারপর আমার ওই অবস্থায় দেখে তুমি সেন্সলেস হয়ে পড়ো। পাপা ডাক্তার ডেকে আমাকে ব্যান্ডেজ করাই, তোমাকেও দেখায়। একে তো তুমি দুর্বল ছিল, তার উপরে আমার এই অবস্থায় দেখে শক পেয়ে সেন্সলেস হয়ে যাও। মীরা, জানো তোমাকে ওই অবস্থায় দেখে আমার দুনিয়া থমকে গেছিল। মিহান মীরাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, মিহান, ভালোবেসে ফেলেছ আমায়? মীরা, না বাসি না। মিহান মীরার কথা শুনে একটু হেসে বলে, মিহান, জানি আমি বাসো কি বাসো না। মীরা মিহানকে ছাড়িয়ে নিয়ে বলে, মীরা, জানো যখন তাহলে জানতে চাচ্ছ কেন? এখন ঘুমাও আর একটাও কথা বলবে না। আমি নিচ থেকে আসছি। মিহান, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না। এখন তুমি জানো কি করবে তুমি? মিহানের কথা শুনে রাগী চোখে মিহানের দিকে তাকায়, কিন্তু মিহানের কোনো হেলদোল নেই। নিজেই শুয়ে পড়ে মীরার হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় মিহান। মিহান, এখন কোথায় যেতে হবে না। একটু যদি নড়াচড়া করছো তো তোমার খবর আছে। মীরা কিছু বলবে তার আগে অনু ভাইয়া ভাইয়া বলতে বলতে রুমে ঢুকে। মীরা মিহানের উপর থেকে সরে যেতে চাইলে মিহান মীরাকে শক্ত করে ধরে রাখে। অনু, ভাবি তোমাকে উঠতে হবে না, তুমি ভাইয়ার বুকে শুয়ে থাকো। তুই একটু দেখে চলতে পারিস না? আজ তো বড় অঘটন ঘটে যেতে পারত। মিহান, সরি বোন, এরপর থেকে দেখে শুনে চলব। আর বকিস না। অনু, সত্যি তো? মিহান, একদম সত্যি। অনু, তোরা রেস্ট নে, আমি এখন যাই। অনু চলে গেলে মীরা মিহানের বুকে আলতো করে চুমু দেয়, মিহান যেন বুঝতে না পারে। মীরা মনে মনে আওড়াতে থাকে, মীরা, বাসি বাসি, খুব ভালোবাসি তোমায়। তোমার হাসি মুখে ঘায়েল হতে ভালোবাসি। তোমার পাগলামিগুলোকে ভালোবাসি। না চাইতেও তোমার জোর করে নেওয়া ভালোবাসাকে ভালোবাসি। মাঝে মাঝে আমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার বোকা বোকা কথা খুব ভালোবাসি। আমার জীবনে তুমি আর মামু ছাড়া কেউ নেই। কাল তোমার ওই অবস্থায় দেখে আমার তখন মনে হয়েছে এই বুঝি তোমাকে আমি হারিয়ে ফেলেছি। তখনকার কথা মনে পড়লে আমার কলিজা কেঁপে উঠে বারবার। পারবো না হারাতে তোমাকে কোনো মতে। তুমি সব সময় একটা কথা বলো না, না চাইলেও তুই আমার, ঠিক তেমনি তুমি না চাইলেও তুমি আমার।
তোমার ভালোবাসার মায়াজালে আটকে গেছি আমি। এবার শুধু তোমার রঙে রাঙিয়ে নেওয়া বাকি। মীরা যতই আস্তে করে মিহানের বুকে ঠোঁট ছোঁয়াক না কেন মিহান ঠিকই টের পেয়ে যায়। মিহান ঠোঁটের কোণে হাসি টেনে মনে মনে বলে, মিহান, আমি জানি জান তুমি আমাকে ভালোবেসে ফেলছ। তোমার চোখে আমি আমাকে হারানোর ভয় দেখছি। এই ভয়ের কারণে প্রথম ভালোবাসার ছোঁয়া পেয়েছি তোমার। আমাকে তখন বুকের ভিতর ঢুকিয়ে ফেলতে পারলে বোধহয় তুমি শান্তি পেতে। মুখে স্বীকার না করলেও আমি তোমার মনের কথা বুঝতে পারি জান। এখন শুধু সময়ের অপেক্ষা কবে তুমি নিজের অধিকার খাটিয়ে বলবে, না চাইলেও তুই আমার। আজ 10 দিন হয়ে গেছে মিহান মাথা ফাটিয়েছে। এতগুলো দিন মীরা মিহনকে ছেড়ে কোথাও যায়নি, এমনকি মিহনকে হসপিটালেও যেতে দেয়নি। মীরার মামু এসে দেখে গেছে মিহানকে। মিহানের কখন কি লাগবে সব মীরা দেখেছে এই কয়দিন। মীরাকে এই কয়দিনে শাড়ি পরা শিখিয়ে দিয়েছে। মীরা আগে কিছু রান্না জানতো, তারপরও চৌধুরী বাড়ির সবাইকে কি পছন্দ করে সেসব রান্না কম বেশি শিখেছে। মাঝে মাঝে মিহানের রোমান্টিক অত্যাচার সহ্য করতে হয়েছে মীরাকে। সব মিলিয়ে এই 10 দিন ভালো কেটেছে মিহান মীরার। কাল রাতে মিহানের জোড়াজুড়িতে সেজুথিকে মীরা ফোন করে পরিচয় গোপন কথা বলে। আজ বিকালে একটা রেস্টুরেন্টে দেখা করবে মীরা আর সেজুথি। মিহান দুপুরে হসপিটাল থেকে এসেছে। মীরা রেডি হচ্ছে। এখন সবে 3টা বাজে, 4টার সময় সেজুথির সাথে দেখা করার কথা। মীরার মিহানের হাবভাব মোটেও ভালো লাগছে না। টিভি চালিয়ে সেদিকে না তাকিয়ে মীরার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা শাড়ির কুচি ঠিক করতে করতে বলে, মীরা, টিভির দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? মিহান, তোমাকে দেখছি আর চিন্তা করছি আমার কত বড় একটা সর্বনাশ করেছে। মিহানের কথা শুনে মীরা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, মীরা, মানে? মিহান, আমার কত শখ ছিল তোমাকে প্রতিদিন নিজের হাতে শাড়ি পরিয়ে দেব। তোমাকে শাড়ি পরা শিখিয়ে আমার স্বপ্ন মেরে বালি চাপা দিয়ে দিয়েছে। মিহানের কথা শুনে মীরা হেসে দেয়। শাড়ির কুচি ঠিক করে মিহানকে বলে, মীরা, আহারে, আমার কাছে তোমার জন্য একটা অফার আছে। মিহান, কি অফার? মীরা, সপ্তাহে একদিন তোমার পছন্দের শাড়ি আমাকে নিজের হাতে পরিয়ে দেবে। তোমার পছন্দের কোনো আমাকে নিয়ে ঘুরতে যাবে। মাঝরাতে তুমি আর আমি যখন চন্দ্রবিলাস করব তখন তুমি আমার পছন্দের গান শুনবে। রাজি কি না তাড়াতাড়ি বলো। মীরা কথা শুনে মিহান খুশিতে আধখানা হয়ে মীরার সামনে গিয়ে ওর 2 কাঁধে 2 হাত রেখে বলে, মিহান, এরকম অফার কখনো মিস করতে নেই। আমি রাজি। মীরা, হয়েছে, এবার ছাড়ো। মিহান, শোনো না, আমিও না তোমার সাথে যাই। মীরা, কেন? মিহান, আমি শিওর আজ সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। কখন কে আবার আমার জোর করে বিয়ে করা বউটাকে তুলে নিয়ে যায় তাই। মীরা মিহানের কথা শুনে ওর নাক টিপ দিয়ে হেসে দিয়ে বলে, মীরা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমার বউ তোমারই থাকবে। কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কিন্তু তুমি একটা কথা বলো আমাকে। মিহান, কি? মীরা, বিয়ের আগে তুমি বিকালে হসপিটালে যেতে রাত 2টো বা 3টের সময় বাড়ি ফিরতে। কিন্তু বিয়ের পর তোমার রুটিন উল্টে গেল কি করে? সকালে হসপিটালে যাও, বিকালের মধ্যে ফিরে আসো। ঘটনা কি বলতো?
মিহান মীরাকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলে। মিহান, তখন কাজের চাপ একটু বেশি হল। হসপিটালে 6 জন ডাক্তার ছুটিতে ছিল। তখন একটু কাজের চাপ বেশি ছিল। বুঝছো এবার? মীরা, বুঝেছি, ছাড়ো এবার, দেরি হয়ে যাচ্ছে। অলরেডি 3:30 বেজে গেছে। মিহান, ঠিক আছে, সাবধানে যাবে। মীরার রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে 15 মিনিট লেট হয়ে যায় জ্যামের কারণে। মীরা সেজুথিকে চিনে না, তাই রেস্টুরেন্টে ঢুকে তাকে ফোন করে। মীরা খেয়াল করে রেস্টুরেন্টের কোণার টেবিলে একজন মহিলা বসে আছে, তার ফোনটা বাজছে। মীরা ফোন কেটে দিয়ে তার সামনে গিয়ে মিষ্টি হেসে বলে। মীরা, সেজুথি আন্টি? সেজুথি আন্টি, হ্যাঁ, কিন্তু তোমাকে তো চিনলাম না। মীরা তার সামনে চেয়ারে বসে বলে। মীরা, ফাহিম নামে কাউকে চিনতেন? মীরার কথা শুনে সেজুথি আন্টি চমকে ওঠে। আজ কত বছর পর তার প্রিয় মানুষটার নাম শুনল। সেজুথি আন্টি, কোনো ফাহিম? মীরা বুঝতে পারছে অনেক দিনের অভিমান জমে তার মনে। মীরা ঠোঁটের কোণে হাসি টেনে বলে। মীরা, আপনার ভালোবাসার মানুষ ফাহিম আহমেদ। সেজুথি আন্টি, তুমি এসব কথা জানো কিভাবে? মীরা, আমার থেকে এসব কথা ভালো আর কে জানবে? সেজুথি আন্টি, মানে কে তুমি? মীরা, আপনার ভালোবাসার মানুষ ফাহিম আহমেদ আমার মামু। সেজুথি আন্টি অবাক হয়ে বলে। সেজুথি আন্টি, তুমি সেই মীরা? মীরা, হ্যাঁ, আমি মীরা, যার জন্য আপনার আর মামুর জীবন নষ্ট হয়ে গেছে। সেজুথি আন্টি, তোমার জন্য কেন হবে? এসব আমার ভাগ্য ছিল। এসব কথা ছাড়ো, কেমন আছো তুমি? ছোটবেলায় তোমাকে অনেকবার দেখেছি তোমার মামুর সাথে, এসব কথা বোধহয় তোমার মনে নেই। থাকবেই কি করে, তুমি তখন খুব ছোট ছিলে। এখন দেখতে আগের থেকেও মিষ্টি লাগছে। মীরা, আমি ভালো আছি আন্টি, কিন্তু আমার মামু না ভালো নেই। সেজুথি আন্টি উত্তেজিত হয়ে বলে। সেজুথি আন্টি, কেন, কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? মীরা, আন্টি, মামু এখনো আপনার জন্য কষ্ট পায়। শুধু আমার ভাইয়ের জন্য আপনার কাছে ফিরে আসতে চাইছে না। আমার মামু জীবনে অনেক কষ্ট করেছে। আমার জন্য তার পরিবার ছেড়েছে। আমার জন্য তার ভালোবাসার মানুষ ছেড়েছে। আমি চাই আপনি আর মামু আবার এক হয়ে যান। সেজুথি আন্টি, না মীরা, তা হয় না। ফাহিম আমাকে ভুল বুঝে আছে আর আমিও চাই না ভুল ভাঙ্গুক। মীরা, আপনি চান না বাকি জীবনটা আপনার ভালোবাসার মানুষের সাথে কাটিয়ে দিতে? মীরার কথা শুনে সেজুথি আন্টি চোখের পানি পড়তে থাকে। সেজুথি আন্টি, চাই, এখনো খুব করে চাই। কিন্তু ও আমার থেকে অনেক আঘাত পেয়েছে, আমি চাই না নতুন করে আবার কোনো আঘাত দিতে। মীরা, আন্টি, 20 বছর তো কম সময় নয়। দুজন দূর থেকে আঘাত পেয়ে গেছেন। আর না আন্টি, এবার তো রাজি হয়ে যায়। সেজুথি আন্টি, ফাহিম কি রাজি হবে? মীরা মুখে হাসি ফুটিয়ে বলে। মীরা, আমি যা বলি মামু তাই করে। তুমি একদম চিন্তা করো না মামনি। সেজুথি আন্টি, মামনি? মীরা, বারে, আমার মামুর একমাত্র বউ আমার মামনি হবে না তো কি হবে? সেজুথি আন্টি হেসে দিয়ে বলে। সেজুথি আন্টি, তুমি তো খুব দুষ্টু। শুনলাম তুমি নাকি বিয়ে করেছ? মীরা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে।
মীরা, তোমাকে এত বড় মিথ্যা কথাটা কে বলেছে? সেজুথি আন্টি, কেন তুমি বিয়ে করনি? মীরা, বিয়েটা হয়েছে, কিন্তু আমি বিয়ে করিনি। মামু জোর করে বিয়ে দিয়েছে আর পাগল ডাক্তারটা জোর করে বিয়ে করেছে। সেজুথি আন্টি, কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। আর পাগল ডাক্তারটা কে? মীরা, পাগল ডাক্তারটা হলো আমার বর, ডাক্তার মিহান চৌধুরী। আমি যেদিন বাংলাদেশ আসি সেদিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমাকে যে হসপিটালে নিয়ে যাওয়া হয় সে হসপিটালে পাগল ডাক্তার ছিল। সেখানে তিনি আমাকে প্রথম দেখে আর তখনই নাকি আমাকে ভালোবেসে ফেলে। এরপর আমার সব ইনফরমেশন কালেক্ট করে মামুকে ইমপ্রেস করে আর মামুও ফিদা হয়ে যায়। একদিন অফিস থেকে ফিরে শুনি একটু পর আমার বিয়ে। আমি তখন খুব রেগে গেছিলাম, কিন্তু মামু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করাই। মীরার কথা শুনে সেজুথি আন্টি হাসতে হাসতে বলে, সেজুথি আন্টি, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি ওকে পাগল ডাক্তার বলো কেন? মীরা, বলি কি আর সাধে, আমি তো জানতাম না তিনি বিয়ের প্ল্যান করে রেডি হয়ে আছেন। বিয়ের কিছুদিন আগে রাত 2টা বেশি বাজে তিনি হসপিটাল থেকে সোজা আমার রুমে হাজির। আমাকে ঘুম থেকে তুলে আমার নিজের বাড়ি থেকে চোরের মতো পাঁচিল টপকাতে হয়েছে। আমি গেট দিয়ে যেতে বলেছি না, তিনি পাঁচিল টপকে যাবেন, এটা নাকি প্রেমের একটা পার্ট, এতে আনন্দ পাওয়া যায়। আমি মনে করেছি কোনো কাজের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু না জিজ্ঞাসা করলে বলে আমাকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে। এটা শুনে আমার ইচ্ছে করছিল ওকে কোনো বিল্ডিংয়ের ছাদ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলে আমি একটু হলেও শান্তি পেতাম। তুমি বলো, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ রাত 2টা বাজে তখন কাউকে ঘুম থেকে তুলে তার বাড়ি থেকে চোরের মতো বের হয় উদ্দেশ্য চা খাওয়াবে বলে? একে পাগল ডাক্তার বলবো না তো আর কি বলবো? সেজুথি আন্টি হাসতে হাসতে পেট হাত দিয়ে বলে, সেজুথি আন্টি, তোমার পাগল ডাক্তারের সাথে তো দেখছি একদিন দেখা করতেই হবে। মীরা, কালকে বিকালে যখন ওকে নিয়ে তোমাদের বাড়ি যাব তখন ওর সাথে পরিচিত করিয়ে দেব। সেজুথি আন্টি খুশি হয়ে বলে, সেজুথি আন্টি, তুমি আসবে আমাদের বাড়ি? মীরা, কাল তো যেতেই হবে, বিয়ের পাকা কথা দিতে হবে না? মীরার কথা শুনে সেজুথি আন্টি লজ্জায় গাল লাল হয়ে যায়। আর মীরা ওর মামনির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। চলবে।